নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার সংবাদ শিরোনামে কালীঘাটের কাকু, বলতে আর ইচ্ছে করে না এই লোকটির সম্বন্ধে কথা। যত বলি তত গ্লানি, যত বলি তত কালি, যত বলি ততই যেন কদর্য ইতিহাস সেই বাংলার শিক্ষা দুর্নীতির বেরিয়ে আসে। এই লোকটিকে কেন্দ্র করে যিনি সেই কোম্পানির ডিরেক্টর ছিলেন, যে কোম্পানিতে একদা ভাইপো ডিরেক্টর ছিলেন, এখন আর নেই। তো সেই কোম্পানিকে কেন্দ্র করে তার জালিয়াতির যে দুর্নীতির বৃত্ত ক্রমশ উদ্ঘাটিত হয়েছে। বারবার মানিক ভট্টাচার্যের কাছে ছুটে গেছেন, বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, ইডি তার অকাট্য প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়েছেন, কিন্তু সেই মানুষটির সম্বন্ধে চার্জশিট আর দেওয়া যাচ্ছে না। কখনো একটি এজেন্সির কাছে জামিন পাচ্ছেন, অন্য এজেন্সি তখন তাকে গ্রেফতার করছে। ইডির চার্জশিট দেওয়ার দিন ছিল আজ 30শে ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে উচ্চতর আদালত নির্দেশ দিয়েছিল যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভট্টর ব্যাপারে সমস্ত চার্জশিটটা ইডিকে কমপ্লিট করতে হবে। যেহেতু ইডিকে চার্জশিট কমপ্লিট করতে হবে, আদালতে সবার হাজিরা কাঙ্ক্ষিত লোয়ার কোর্টে, এবং সেখানে দাঁড়িয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভট্টরও হাজিরা ইম্পর্টেন্ট ছিল না, এসেনশিয়াল ছিল। এবং কথা মতো সেখানে উপস্থিত ছিলেন বাকিরা। তাপস মণ্ডল এই শিক্ষা দুর্নীতিতে যিনি জড়িত, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে যিনি জড়িত, অর্পিতা মুখোপাধ্যায় অর্পিতা যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, তিনি হাজির ছিলেন, কুন্তল ঘোষ তিনিও হাজির ছিলেন। এরা কেউ জেলে আছেন, কেউ জামিনে আছেন, এরা কিন্তু হাজির ছিলেন তো সিবিআই মানে আদালতের নির্দেশ মোতাবেক। কিন্তু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভট্টকে যখন হাজির করার কথা, প্রেসিডেন্সি জেল থেকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি এর দিকে নিয়ে যাওয়ার কথা আদালতের দিকে, হঠাৎ তিনি এদিন সকাল থেকে অসুস্থতা বোধ করেন, এবং এতটাই অসুস্থতা বোধ করেন, আচ্ছন্ন বোধ করেন। তখন দ্রুত তাকে আর আদালতে না নিয়ে গিয়ে সরাসরি নিয়ে চলে যাওয়া হয় এসএসকেএম হসপিটালে। এবং এই এসএসকেএম হসপিটাল সঙ্গে সঙ্গে কি মানে অসামান্য দ্রুততায় একটা মেডিকেল টিম তৈরি করেন, মেডিকেল বোর্ড নয়, মেডিকেল টিমে বিভিন্ন সেগমেন্টের ডাক্তার, কার্ডিওলজিস্ট থাকেন, মেডিসিনের ডাক্তার থাকেন, বোধহয় নিউরোলজিস্টও থাকেন, 4 জন ডাক্তারের একটা স্পেশাল বোর্ড তৈরি করে। আমার আপনার জন্য কিন্তু আপনি যদি এসএসকেএম হসপিটালে যান, এই দ্রুততায় কিন্তু মেডিকেল টিম বা মেডিকেল বোর্ড তৈরি হবে না। এ দফায় মেডিকেল বোর্ড নয়, এ দফায় মেডিকেল টিম। কেন মেডিকেল বোর্ড না করে মেডিকেল টিম, সেটা মণিময়ের বাবুরা বলতে পারবেন, আমি তাতে যাচ্ছি না। সুজয় কৃষ্ণ ভট্ট যেহেতু অসুস্থ, তাকে দ্রুত সেই মেডিকেল টিম তাকে পরীক্ষা করতে শুরু করে, তার সিটি স্ক্যান করা হয়। সেই সিটি স্ক্যানে তার কিছু ধরা পড়ে না, সংবাদ মাধ্যম জানাচ্ছে। তাহলে কি করা যাবে? এবার আদালতে এসে আইনজীবীরা বলেন যে এসএসকেএম হসপিটালে তো ট্রান্সফার করা হয়েছে, কিন্তু তার যেহেতু একসময় বাইপাস সার্জারি হয়েছিল, সেজন্য তাকে বিএম বিড়লাতে নিয়ে যাওয়া দরকার। অর্থাৎ যে কোনো কারণেই হোক সরকারি হসপিটাল দায় এটা নিতে চাইছে না। কারণটা বোধগম্য, ইদানিংকালে ডাক্তারদের আন্দোলন, ইদানিংকালে সরকারি হসপিটালগুলো নজরে, ইদানিংকালে আবার আদালতের নজরে যদি সরকারি হসপিটাল পড়ে, এবার বিএম বিড়লাতে তাকে ট্রান্সফার করা হলো। আমরা যখন এই প্রতিবেদন পেশ করছি তখন দেখছি বিএম বিড়লার সেই মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে সে হাজির হলো পিজি হসপিটালের সামনে, এবং তাতে ডাক্তার ছিলেন, সাপোর্টিং স্টাফরা ছিলেন, আমার নিজের ধারণার সঙ্গে এরাও ছিলেন, ইডির অফিসিয়ালসরাও ছিলেন, এবং পুলিশের পাইলট কার ছিল, পুলিশের সামনে গাড়ি ছিল, পেছনে গাড়ি ছিল। ইডির তরফ থেকে আদালতকে, লোয়ার কোর্টকে জানানো হয়েছিল যে আমরা আশঙ্কা করছি এসএসকেএম হসপিটাল থেকে বিএম বিড়লাতে যাওয়ার পথে তিনি পালিয়ে যেতে পারেন। এমন একটা রিপোর্ট সংবাদ মাধ্যমে বেরিয়েছে। ভাবুন, চিন্তা করে দেখুন, যে মানুষটা এতটাই অসুস্থ, যে মানুষটা প্রায় আচ্ছন্ন অবস্থা রয়েছেন, তিনি পালিয়ে যেতে পারেন। ইডি বলছে লোয়ার কোর্টে। আমি বলছি যে কোন পর্যায়ে পৌঁছেছে এই মুহূর্তে শিক্ষা দুর্নীতির তদন্তটা, সেটা এইখান থেকে রিফ্লেক্টেড হয়। বিচারক খুব ক্ষুব্ধ হন, কিন্তু বিচারক অনুমতি দেন। অসুস্থতা বলে কথায় রিস্ক নেওয়া যায় না। এসএসকেএম হসপিটাল থেকে তাকে বিএম বিড়লাতে ট্রান্সফার করার অনুমতি দেওয়া হয়, এবং এ জাতীয় কথা সম্ভবত বিচারপতি বলেছেন যে এটা কি জুডিশিয়াল নেগলিজেন্স নাকি এটা মেডিকেল নেগলিজেন্স। তো প্রশ্নটার মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে। মাননীয় বিচারপতি বলেছেন, বলাটাই স্বাভাবিক, কারণ আজকে এবছরের মধ্যে ইডির চার্জশিটটা শিক্ষা দুর্নীতিতে প্লেস করার নির্দেশ দিয়েছিল উচ্চতর কোর্ট, হাইকোর্ট।
এবং আপনাদের এই প্রসঙ্গেই বলি, মনে আছে এর আগে যে উচ্চতর কোর্ট এর আগেও বারবার করে উচ্চ হায়ার কোর্টের কাছে গিয়ে সিবিআই এর জামিনের ব্যাপারে সম্মত জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে এই কালীঘাটের কাকু আবেদন করেছিলেন। আমি ঘটনাটা বলছি, তার একটা কারণ আছে। কালীঘাটের কাকু আবেদন করেছেন, ইডির কেসে তিনি জামিন পেলেন, সিবিআই এর কেসে তিনি শোন অ্যারেস্ট হলেন, এবং সেইখানে শোন অ্যারেস্ট যাতে না হন, তাকে আদালতে যাতে পেশ না করা যায়, তার জন্য কালীঘাটের কাকু অনেকবার ভড়ংবাজি করেছেন, এবং সেটা প্রেসিডেন্সি জেল থেকে ভড়ংবাজি করেছেন। কিভাবে ভড়ংবাজি করেছেন? প্রথমে নাকি ডায়রিয়া, তারপরে নাকি বুকে চাপ, কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে 3বার না 4বার তিনি কিন্তু আদালতে পেশ হননি। আদালতে তাকে লোয়ার কোর্টে পেশ করলেই সেখান থেকে সিবিআই গ্রেফতার দেখাতো। ফলত সেইটাকে গ্রেফতারি এড়ানোর জন্য 3-4 বার তিনি যাননি, এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে একটা জামিন চেয়েছিলেন। তো কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত জাস্টিস জয়মাল্য বাগচি তাকে জামিন দেননি, এবং সেখানে জাস্টিস জয়মাল্য বাগচি সিবিআইকে জিজ্ঞেস করেছেন, ইডির কাছ থেকে রিলিজ হয়েছেন বলেই কি সিবিআই তাকে গ্রেফতার করতে চাইছে? তো যাই হোক, শেষ পর্যন্ত জাস্টিস জয়মাল্য বাগচি বুঝেছেন যে কালীঘাটের কাকু একে জামিন দেওয়া যাবে না, এবং শেষ পর্যন্ত সম্ভবত জাস্টিস জয়মাল্য বাগচি তাঁর কোর্ট থেকেই তাঁর জামিনটা রিজেক্টেড হয়। এই অবস্থায় স্বাভাবিকভাবে সিবিআই তাকে গ্রেফতার করে, এবং সেই গ্রেফতারি অবস্থায় ইডিকে নির্দেশ দেওয়া হয় আদালত থেকে, হায়ার কোর্ট থেকে, যে যা করার এবছরের মধ্যে চার্জশিট দিতে হবে। দিনের পর দিন তারিখ পেয়ে তারিখের কালচারে চলা যাবে না। সেই চার্জশিট দেওয়ার দিন ছিল এই 30শে ডিসেম্বর 2024-এর শেষের দিনের ঠিক আগের দিন। আর সেই দিনই কালীঘাটে কাকু আবার অসুস্থ হলেন, এবং এই অসুস্থ হওয়ার পর এসএসকেএম হসপিটালে গেলেন। এসএসকেএম হসপিটালতে সিটি স্ক্যান, সেখানে নাকি কিছুই ধরা পড়েনি। তাহলে বুঝতে পারছেন অসুস্থতাটা জেনুইন না অসুস্থতাটা বরংবাজি। কেন কালীঘাটে কাকু এরকমভাবে নানান অছিলায় বিভিন্ন সময় এসএসকেএম হসপিটালে লুকিয়েছেন। আপনারা জানেন এসএসকেএম হসপিটালে এমনকি বাচ্চাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টের মতো ঢুকে বসছিলেন। এসএসকেএম হসপিটালে এতটাই অসুস্থ তিনি নাকি মানে কথাই বলতে পারছেন না, তার ভয়েস স্যাম্পল টেস্ট করা যাচ্ছে না। সেই সময় আমরা দেখেছি হিডেন ক্যামেরায় গিয়ে দেখিয়েছিল ঠায় বসে আছেন খাটের ওপর। তারপর জাস্টিস অমৃতা সিনহার ইন্টারফারেন্সে শেষ পর্যন্ত তার ভয়েস স্যাম্পল টেস্টিং হয়, এবং সেই ভয়েস স্যাম্পল টেস্টিং মিলেও যায়। সেই মিলে যাওয়ার পর জাস্টিস অমৃতা সিনহার ঘরে এই হিয়ারিং সংক্রান্ত ব্যাপারটায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রাইমারি শিক্ষা দুর্নীতিতে কোনো না কোনো পক্ষ গিয়ে একটা কিছুদিনের জন্য স্টে অর্ডার নিয়ে আসে। ফলত পুরো ব্যাপারটাই এখন পেন্ডুলামের মতো ঝুলছে এবং ঝুলে আছে। এবং এই মামলাতেই আপনাদের স্মরণে থাকতে পারে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রচুর টাকার সম্পত্তি তাদের বাজেয়াপ্ত হয়েছে, ইডির তরফ থেকে বাজেয়াপ্ত হয়েছে, এবং সেটা কিন্তু কন্টেস্টেড হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টে সেটা নিয়ে কিন্তু কেউ কন্টেস্ট করতে যাননি। ফলত এখানেই লুকিয়ে রয়েছে যে এই এন্টায়ার তদন্ত প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে বৃহত্তর স্ক্যামটা, যে বৃহত্তর স্ক্যামকে আটকানোর জন্য একটা পরিকল্পিত চেষ্টা নানানভাবে হয়েছে। কখনো জাস্টিস অমৃতা সিনহার ঘরে যাতে তদন্ত না হয়, কখনো ভয়েস স্যাম্পল টেস্টিং দেবো না, কখনো পিজি হসপিটালে লুকিয়ে আছি, কিছুতেই যাব না। শেষ পর্যন্ত ইএসআই জোকাতে তার ভয়েস স্যাম্পল টেস্টিংও হয়, এবং তারপর জাস্টিস অমৃতা সিনহা যাতে না শোনেন তার ব্যবস্থা করার চেষ্টা করা হয়। কোনো না কোনো প্রকারে পুরো প্রসেসটাকে ডিলে করার একটা চেষ্টা চলছে, যাতে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোকে বাঁচানো যায়। এটাই হচ্ছে ইন্টেনশন। আমার প্রশ্ন খুব স্পেসিফিক। আমি এন্টায়ার ঘটনাটাকে আপনাদের সামনে আজকে ন্যারেট করলাম এই কারণে যে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থতা দেখিয়ে তিনি এখন বিএম বিড়লাতে ঢুকে পড়লেন। ফলত আজকে চার্জশিটটা হলো না। আবার হাইকোর্টে হয়তো শুনানি হবে। শেষ পর্যন্ত কবে সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থ হয়ে বসবেন তবে তার চার্জশিট পেশ হবে। চার্জশিট পেশ হলে সুজয় কৃষ্ণ ভদ্র আসবেন, তাতে অন্যের ভয়টা কেন? ভয়টা এই কারণে, সুজয় কৃষ্ণ ভদ্রর এই চার্জশিট পেশ হলেই সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, আইনজ্ঞরা বলছেন সেটা। ফলত সেইটাকে আটকানোর জন্য কোনো না কোনোভাবে ইশারা বা ইঙ্গিতে বা খবর পাঠিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র কখনো ডায়রিয়া, কখনো বুকে চাপ করে লোয়ার কোর্টের সিবিআই গ্রেফতারিটাকে এড়ানোর চেষ্টা করছিলেন। এবার চার্জশিটটাকে এড়ানোর জন্য আবার নতুন করে একটা অসুস্থতা। আমি সেই জন্যই প্রশ্নটা করছি যে এই অসুস্থতাটা জেনুইন না এই অসুস্থতা ভড়ংবাজি। আমি বলছি একটা বাংলার সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের দুর্নীতির তদন্তর রায়টাকে বা চার্জশিটটাকে বা বিচার প্রক্রিয়াটাকে আটকানোর জন্য কালীঘাটের কাকু তো একটা বোড়ে, তাকে দিয়ে টাকা তোলানো হয়েছে, তাকে দিয়ে কোম্পানিতে ফেলানো হয়েছে, তাকে দিয়ে সেই টাকাই আবার ঘুরে ফিরে বিদেশিনী বান্ধবীদের কাছে চলে গেছে। এগুলো তো হয়েছে,
কিন্তু এগুলোকে আটকানোর জন্য যে প্রক্রিয়া, আমি আজকে ভাবছিলাম যখন কালীঘাটের কাকুকে এই বিএম বিলাতে ট্রান্সফারের ব্যাপারে কে করছিলেন, আর পরিবারের লোকজনকে তো আমার চোখে পড়লো না সেভাবে কেউ। এই এন্টায়ার এসএসকেএম হসপিটালে ভর্তি, তারপরে সেখান থেকে বিএম বিড়লাতে ভর্তি, কে খরচ বিয়ার করছে, কে আদালতে আইনজীবীদের পেছনে খরচা বিয়ার করছে? এই যে কলকাতা পুলিশের এন্টায়ার একটা বড় টিম তাকে প্রোটেকশন দিচ্ছে, গার্ড দিচ্ছে, কে খরচ বিয়ার করছে? সরকার বিয়ার করছে। সরকারের স্বার্থটা কী, নবান্নের স্বার্থটা কী? প্রশ্নটা আসে না? যে কোনো অপরাধী, যে কোনো অভিযুক্তর বিরুদ্ধে পক্ষে কি সরকার এই সিনসিয়ারিটি দেখায়? এখানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কালীঘাটের কাকুকে বাঁচিয়ে প্রোটেক্ট করে আদালতের চার্জশিটের বাইরে রাখা। দেখুন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটের ব্যাপারে অনুমতি দিচ্ছে না। সরকারি অফিসের শিক্ষা দুর্নীতিতে যারা বসে আছেন, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, এদের বিরুদ্ধে তো চার্জশিটের সম্মত অনুমতি সরকার দিচ্ছে না। মানে চার্জশিট পেশ করতে গেলে শেষ পর্যন্ত অনুমতি পেতে হয়। কিন্তু কালীঘাটের কাকু তো সরকারি অফিসার নয়, ফলে তার চার্জশিটটা সরকার অনুমতি দিল কি না দিল তার উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল সরাসরি জুডিশিয়ারি কতটা প্রোঅ্যাক্টিভ এবং জুডিশিয়ারির দিক থেকে পাশাপাশি লিগ্যাল ফ্র্যাটার্নিটির দিক থেকে কতটা এই দুর্নীতি তদন্ত যারা করছেন, সিবিআই হোক ইডি হোক, তারা কতটা সিরিয়াস। সেইখানে দাঁড়িয়ে ইডির ওপর নির্দেশ ছিল এবছর শেষ হওয়ার আগে তার বিরুদ্ধে চার্জশিটটা পেশ করতে হবে। কিছুতেই সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়ানোর জন্য দিনের পর দিন ডায়রিয়া থেকে শুরু করে বুকের ব্যথার গল্প শুনেছি। এইবার চার্জশিটটা আটকানোর জন্য আবার একটা অসুস্থতা হলো। যদি জেনুইন অসুস্থ হন তাহলে দ্রুত তিনি সুস্থ হন, এই কামনাই থাকবে। কিন্তু যদি জেনুইন অসুস্থতা না হন, কারণ ইঙ্গিত তো তেমনই, তার কারণ এতে সিটি স্ক্যানে কিছু ধরা পড়েনি, সংবাদ মাধ্যম বলছে। তো ফলত আলটিমেটলি যদি এটা ভড়ংবাজি হয়, তাহলে কি আদালত ব্যবস্থা নেবে কালীঘাটের কাকুর বিরুদ্ধে? আমি বলছি এন্টায়ার কালীঘাটের কাকুকে পেছন থেকে বলে দেওয়া হচ্ছে, এইবার আপনার ডায়রিয়া হবে, এইবার আপনার বুকের ব্যথা হবে, এইবার আপনি আচ্ছন্ন হয়ে পড়বেন, এইবার আপনার পটাশিয়াম লেভেল কম দেখিয়ে আপনি ঘোরের মধ্যে চলে যাবেন। কি চলছে বলুন তো বাংলার রাজনীতিতে? আমি ভাবি একটা দুর্নীতির তদন্ত যতদিন ডিলেড হবে, আইনজ্ঞদের পেছনেও তো ইডি হোক, সিবিআই হোক, সরকারি আইনজীবী হোক, কালীঘাটের কাকুর আইনজীবী হোক, খরচ হচ্ছে, টাইম যাচ্ছে, সময় যাচ্ছে, এনার্জি যাচ্ছে, পয়সা যাচ্ছে। চুরি করেছেন, ধরা পড়ুন, সেটাকে বাঁচানোর জন্য আমি ভাইপোকে বলছি, এই লেভেল ভাবা যাচ্ছে না। বিশ্বাস করুন, বাংলার রাজনীতিতে আজও আরেকটা কলঙ্কের দিন, যে কালীঘাটে কাকুর নতুন করে অসুস্থতা হওয়ার দিন, যেদিনকে উচ্চতর আদালতের নির্দেশে লোয়ার কোর্টে চার্জশিট পেশ হওয়ার কথা ছিল, সেটাও কি অসামান্য দক্ষতায় এরকম নেতিয়ে পড়ে আচ্ছন্ন হয়ে আটকে দিলেন শ্রীমান কালীঘাটের কাকু।